আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর ১ম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। চলে আসছি সকাল, সকাল পুরো রান্নাঘরটা একদম মুছে ধুয়ে তারপরে রান্না করতে চলে আসলাম। কারণ আজকে আপা আসেনি। গতকাল বিকালে আপা আপার মেয়ের বাড়িতে চলে গেছে। তো আজকে যেহেতু আমাকে একা একাই সব কাজ করতে হবে, যার জন্য সকাল সকালই চলে আসলাম। এখনো আমার শ্বশুর-শাশুড়ি কেউ ওঠেনি। এদিকে আমি তাড়াহুড়ো করে কাজ করছি। কারণ আমার ছেলেটা উঠে গেলে আমার এমনিতেই তো একা হাতে সব কাজ করতে হচ্ছে। নিবিড় উঠে গেলে আর কিছুই করতে পারবো না। ওকে হাত মুখ ধুয়ে দেওয়া, ওকে চা দেওয়া থেকে শুরু করে সবকিছুই করতে হবে। যার জন্য একটু তাড়াতাড়ি করছি। কারণ আপা থাকলে সাথে হাতে হাত রেখে করে একটু তাড়াতাড়ি হয়। আর আজকে একটু একা একাই করতে হবে। যার জন্য চটজলদি রান্নাটা শেষ করে নিচ্ছি। আজকে রান্না করব সকালবেলার খাবার। আ আলু, করলা ভাজি আর কাঁচকলা ভর্তা দেব। আর মুসুরের ডাল দিয়ে পেঁপে রান্না করব। তো খুবই সহজ একদম সিম্পল সাদামাটা খাবার সকালবেলা। কারণ এমনিতেই পেটের সমস্যা খুবই দেখা দিছে আমার শাশুড়ি এবং আমার। কেমন খুবই সে তার জন্য খুবই হালকা ঝাল দিয়েই আজকে রান্না করে খাবো। আর শরীরটা ভালো না থাকলে একটু মন ভালো থাকে না। তারপরে এক হাতে কাজ করছি তো আরো ভালো লাগছে না। মানে এক হাতে কাজ করতে খুব একটা খারাপ লাগে না। কিন্তু সাথে কেউ না থাকলে কি আর হয়? আর আপা থাকলে একটু আপার সাথে কথা বলতে, বলতে সব কাজ হাতে, হাতে করে ফেলি ভালো লাগে। আর এই যে চুপচাপ কাজ করছি আর এই তো আর একা, একা করছি তো ভিডিও করতেও অনেক সমস্যা হচ্ছে। এদিকে কোটা বাসা সবকিছু ধোয়া-টোয়া থেকে শুরু করে সবকিছু আমাকেই করতে হচ্ছে। যাই হোক আস্তে, আস্তে করে নিচ্ছি। এদিকে আমার শ্বশুর আ কথা বলতে, বলতে উঠে গেল। নিবিড় এখনো ওঠেনি। আর উঠানটা এখনো ঝাড়ু দেয়নি। আর উঠানটা ঝাড়ু দেইনি সকালবেলা। আমি আসলে বাসি উঠোনে হাঁটাহাঁটি করি না। আপা থাকলে তো সুন্দর করে আপা ঝাড়ু দেয়। আর প্রায় সময় আমিই ঝাড়ু দেই। কিন্তু সময় না পেলে আর কি করব? আর নিবিড় উঠলে তো রান্নাবান্না করাটা আরো বেশি কঠিন হয়ে যায়। যার জন্য আর উঠোনটা ঝাড়ু দেওয়া হয়নি। ঘরটা ঝাড়ু দিয়ে সোজা চলে আসছি রান্নাঘরে। তো হাত মুখ ধুয়ে নিয়েছি। সকালের মেডিসিনটা খেয়েই কাজে লেগে পড়েছি। কেমন যেন আজকে খুবই খিদা লাগছে। কালকে আ রাত্রেবেলা তেমন একটা খাওয়া হয়নি। পেটটাও তেমন একটা ভালো ছিল না। যার জন্য রাত্রেবেলা এমনিতেই ছিলাম। এখন সকালবেলাতে খুবই খিদা লাগছে। এখন দেখা যাক রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি শেষ করি। আজকে আলুর করলা ভাজি করব। কারণ করলাগুলো একদম পেকে যাচ্ছে। গতকালকেই নিয়ে আসছে তো আজকেই পাকা শুরু হয়ে গেছে। তো আমার শ্বশুর তো সকালবেলায় ভোরের বাজার করে নিয়ে আসছিল। তো অনেক মাছ গতকালকেও নিয়ে আসছিল। আ কালকের আ আগের দিনও আমি নিয়ে আসছিলাম মাছ। তো সেগুলো তো খেতে, খেতে আর খেতে ইচ্ছে করে না। এমনিতেই না ছোট মাছ আমার খুব একটা পছন্দ হয় না। যার জন্য আর ওইভাবে কাটতেও ইচ্ছে করে না। কিন্তু আমার শ্বশুর বাড়ির সবাই পছন্দ করে। আর আমার একার জন্যে তো আর হবে না। কি আর করব? এখন ছোট মাছটা আজকে রান্না করব না। আজকে কোনো মাছই রান্না করব না। মাছ-টাছ কোনো কিছুই মাংস কোনো কিছুই খাইতে ইচ্ছে করছে না। তো ভাবলাম যে একটু সাদামাটাই করি। আর এই মুসুরের ডাল, পেঁপে যারা পেঁপে পছন্দ করে না, এরকম করে যদি পেঁপে রান্না করেন খুব মজা লাগে। আমি একটু ঝালটা দেইনি বললেই চলে। ২ টো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আর মুসুরের ডালে একটু হালকা ঝালই ভালো লাগে। অনেকেই আবার আমি ঝাল খাই। আমি প্রচুর ঝাল খাই। তো পেটটা খুব একটা ভালো না আমার শাশুড়ির, আমার নিজেরও। যার জন্য ঝালটা কাঁচামরিচটা আর দেইনি। আ এখানে অনেকেই যারা যেভাবে ঝাল খেতে পছন্দ করবেন, আপনারা সেই পরিমাণে ঝাল দিয়ে দিবেন। খুবই সিম্পল রান্না। আমি অনেক ভিডিওতেই আমি এরকম করি। আমার শ্বশুর তো প্রায়ই পেঁপে নিয়ে আসে আর আমি এভাবেই রান্না করি। পেঁপে হয় ভাজি করে আর ডাউল দিয়ে পেঁপেই বেশি রান্না করি। ১ম এ মুসুরের ডাল আর পেঁপেটা সেদ্ধ করে নিবেন হলুদ দিয়ে। আর ডালটা ফুটে গেলে তখন পেঁয়াজ, রসুন থেতো করা, শুকনো মরিচ আর ৫ ফোড়ন, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিবেন। মাশাআল্লাহ খেতে অনেক ভালো লাগবে। কিছুই লাগে না আসলে এটাতে তেমন একটা, খুব একটা দেরিও লাগে না। আর ডালটা যতক্ষণ সেদ্ধ হতে লাগে ততক্ষণই একটু সময় লাগে। তাছাড়া খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর খুবই হালকা খাবার। অনেকেই পছন্দ করবেন। খেতেও অনেক মজা লাগে। তো এই তো মোটামুটি আমার কলা ভাজি এবং ডাউলটাও হয়ে গেল। এরপরে কলাটা ভর্তা করে নিয়ে সকালের খাবারটা শেষ করব।
আর আপা গতকালকে বিকালেই গেছে। আজকে সকাল, সকালে আসার কথা ছিল কিন্তু আসেনি। আর আমার একটু ভালো লাগছে না। আপা না থাকলে না আমার একটু ভালো লাগে না। আর শাশুড়ির সাথে সবসময় আর কি কথা বলবো? সে তো এমনিতেই একটু অসুস্থ, সবসময় শুয়েই থাকে। আর একটু টিভি দেখে। আমার আবার খুব একটা টিভি দেখতে একটু ভালো লাগে না। আমি টিভি দেখতে একটু পছন্দ করি না। আগে দেখতাম কিন্তু এখন একটু সময় পাই না। তারপরেও না আর ওইভাবে দেখতে ইচ্ছে করে না। তাই তো কলাটা ভর্তা করে নিয়ে সবাইকে খাইতে দেব। তারপরে একটু ঘরটা গুছিয়ে নিয়ে এখন আমি একা, একা কাজ করছি তো আমার শ্বশুরের দেখে আর ভালো লাগছে না। তো আমার শ্বশুর অনেক আগে উঠানটা ঝাড়ু দিত। আর এখন বয়স হয়ে গেছে ওইভাবে আর পারে না। যার জন্য ওইভাবে ঝাড়ু দেয় না। তো আমার একা, একা কাজ করতে অনেক কষ্ট হচ্ছিল। যার জন্য আমার শ্বশুর একা, একাই ঝাড়ু দিচ্ছে। মানা করছিলাম তারপরে বলল যে, "আমি যতটুকু পারি ততটুকু ঝাড়ু দেই। আ তাও তো তোমার একটু কাজটা হালকা হবে। একা একাই সব কাজ করছো। তারপর কি নিবিড়কেও ওইভাবে দেখে রাখতে হচ্ছে। আমাদের পিছনেও তোমার সময় দিতে হচ্ছে। একটু করি কোনো সমস্যা নাই। প্রত্যেকদিন তো তোমরাই করো।" তো শ্বশুর তো কোনো রকমের কথা শুনল না। সে তার মতো কাজ করছে। এদিকে খাওয়া-দাওয়া শেষ করে সোজা চলে আসলাম একটু আমার ঘরে। তো সকালবেলা ঘুম থেকে তো নিবিড়ের আব্বু অনেক দেরিতে উঠেছে আজকে। যার জন্য আর ঘুম থেকে একদম আ বিছানাটা একদম গুছিয়ে ওঠা হয়নি। তো আমার তো ছোট্ট একটা ঘর, টিনের ঘর। একটু পর্দা নিয়ে দিয়েছি যে দেখতে একটু ভালো লাগবে। আর এমনিতেই পুরো ঘরটা একদম কাগজ দিয়ে একদম সুন্দর করে আর্ট করে রেখেছিল। কিন্তু ঘরটা অনেক পুরনো হয়ে গেছে। এই কাজগুলো ছবিগুলো আঁকিয়েছিল, কাগজগুলো দিয়ে অনেক আ আ সুন্দর করে আর্ট করেছিল। ভালো লাগছিল দেখতে। তো এখন অনেকটা কালো হয়ে গেছে। আর নিবিড় তো বুঝেন কথা শোনে না। ও ছোটবেলা থেকেই কাগজগুলো একদম ছিঁড়ে সবকিছু ছবিগুলো নষ্ট করে ফেলছে। তো একটা সময় পর্দাগুলো সরিয়ে আমি দেখাবো আসলে কি রকম করে আর্ট করেছিল। এটা আমার জায়ের ঘর ছিল। যার বাসর ঘর এই ঘরেতেই হয়েছে। আবার যা লালমনিরহাট চলে যাওয়ার পরে এই ঘরটা আমার হয়েছে। আমার এইখানে ১ম এই ঘরে আমাকেই রেখেছিল। তো আমার বাসর ঘরটাও এখানেই সাজিয়েছিল। তো এখনো ওই অবস্থায় আছে প্রায় ১৩ যে ১৪ বছর পড়েছে। তো মাশাআল্লাহ এখন অনেক কিছুই ঘরে সাজানো আছে। তো একটা সময় আমার আপনাদেরকে দেখাবো যে এখনো ১৩ যে ১৪ বছর পড়েছে এখনো সেই বাসর ঘরের সাজটা অনেকটাই আছে। তো আমিও অনেকটা রেখে দিয়েছি যত্ন করে। চেষ্টা করি জিনিসগুলো একটু ধরে রাখার। কিন্তু নিবিড়ের জন্য আর পেরে ওঠা হয় না। কারণ নিবিড় সবকিছুই যেন উলটপালট করে ফেলে। তো এই তো মাশাআল্লাহ আমার পুরো ঘরটা সুন্দর করে ঝাড়ু দেওয়া হয়েছে। আর আমার এই ফার্নিচারগুলো একটু আ কালার করতে হবে। অনেকদিন ধরেই ভাবছি যে কালার করব। কিন্তু সময় হয়ে উঠছে না। আর হাতেও তেমন একটা আর পয়সা কড়ি থাকছে না। যেটুকুই থাকছে আমার চিকিৎসা বাবদ আর ওষুধ এটা সেটাতে খরচ করে চলে যাচ্ছে। আর এখন নিবিড়ের আব্বু তো অনেক ব্যয় করে ফেলল। আ ওর একটা প্রতিষ্ঠান করছে সেখানে অনেক টাকাই খরচ হয়েছে। যার জন্য আর হয়ে উঠছে না। আর মোট কথা ওইভাবে সময়ও পাচ্ছি না। হাতে ২-৪ টাকা যাই হতো আর থাক তখন আর এই সময়ের জন্য আর হয়ে ওঠে না। তো আমার তো সবসময় দৌড়াদৌড়ির উপরে দিন যায়। এই বগুড়ায় গ্রামের বাড়ি আবার এই উপজেলা শহরের বাড়িতে এই বাড়িতেই থাকতে হয়। এর মধ্যে কাজ করতে আপা চলে আসছে। মাশাআল্লাহ আপাকে দেখে তো আমি মহা খুশি ভালো লাগছে। তো আপার সাথে কথা বলছিলাম আর ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম। মানে এই ঘরের ভিতরে আসার ১০ মিনিট পরেই আপা দেখছি বাড়ির ভিতরে আসছে। তো আপাকে বললাম, "আপনার সকালে আসার কথা ছিল। আপনি এখনো আসেননি কেন?" আপার সাথে আমি একটু বকছিলাম, রাগ দেখাচ্ছিলাম। আপাকে ছাড়া আসলে ভালো লাগে না তো কি আর বলব। তো আপাকে বললাম যে, "আপনি গোসল করে আসেন। এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আমি গোসল করতে যাব।" তো এখনো তো আপা আসার পরে কি আপাকে দিয়ে সব কাজ করানো যায়? আর এক জায়গা থেকে এসে আর কোনো কাজ করতেও ভালো লাগে না। আপা তো গোসল করতে গেল। এদিকে দেখেন পুরো উঠানটা আমার শ্বশুর কত সুন্দর করে ঝাড়ু দিয়েছে এই উঠানটুকু। আর বাকি ছোট্ট একটা উঠান আছে ওইদিকে ওইটা খড়ির মাচার দিকে। তো ওইটুকু আমি ঝাড়ু দিয়ে নেব। তো এই তো দেখেন প্রচুর পাতা পড়ে। আর এরকম বাড়ি সবসময় পরিষ্কার রাখতে অনেক কঠিন অবস্থা মানে হাঁপিয়ে যেতে হয় বললেই চলে। এমনিতেই তো আমার মাটির বাড়ি। যার জন্য একটু বেশি কষ্ট হয়। বাড়ির চারপাশে যেন একদম গাছ দিয়ে ভরা। সবসময়ের জন্য দেখা যায় যে পাতা পড়েই থাকে। দিনে ২ বার ঝাড়ু দেওয়া হয়। তো এক আপু আ ইন্ডিয়া কেরালা থেকে আমার আ এক আপু আমাকে কমেন্ট করেছিল যে, "আপু তোমার ল্যাপাটা একটু ভালো লাগেনি" আপুটা বলেছিল। তো কি আর করব আপু ওইভাবে সময় পাই না। তাড়াহুড়ো করে কাজ করতে হয়। আর দেখো বাসি উঠানে আসলে আমরা
আ ঝা হাঁটি না। আর সকালবেলা আপা ভোরবেলা যদি আসে, নিবিড়ের কাছে যতক্ষণ আমি শুয়ে থাকবো বা ওর দাদু শুয়ে থাকবে, ততক্ষণ নিবিড়ও শুয়ে থাকবে। আর যখন একটু ঝাড়ু দেওয়া শুরু করে দেব, আমার শ্বশুর তো অনেক আগেই জাগনা পায়। আর নিবিড় না ঝাড়ুর শব্দ শুনলেই জানালা দেখছেন ঘরের, ওইখানটাতেই ও শুয়ে থাকে। আর ওর ঘুমটা এত পাতলা যে একটু কোনো শব্দ শুনলেই উঠে যায়। যার জন্য দেখা যায় যে নিবিড় যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ আর উঠানটা ঝাড়ু দেওয়া হয় না। ও ঘুম থেকে উঠে গেলেই ঝাড়ু দেওয়া হয়, আপা ঝাড়ু দিয়ে নেয়। আর না হলে আমিই ঝাড়ু দেই। আর যেদিন তো সকাল, সকাল উঠে যাবে সেদিন ভোরবেলাতেই আগে উঠানটা ঝাড়ু দিয়ে, ঘরটা ঝাড়ু দিয়ে মানে কাজের টা শুরু করা হয়। তো কি করব? ছেলেটা এরকম তো আমার ছেলেটা অটিজম শিশু। অনেকেই বারবার আমাকে এই একই প্রশ্নটাই করেন। আবার অনেকেই মানে বলতে হয় আমাকে যে, আ "তোমার ছেলে কিরকম? তোমার কয়টা ছেলে? কি অবস্থা?" যখন আমার ছেলের কথা বলি বা ওর বয়সের কথা বলি, ও কোন ক্লাসে পড়ে যখন বলি, তখন অনেকেই বলে যে, "তোমার ছেলে তো এখনো ক্লাস 6-7 এ পড়ার কথা। তো তোমার ছেলে এখন ক্লাস 3 তে পড়ে, কি অবস্থা?" তো আমার ছেলেটা অটিজম শিশু, ওকে বিশেষ স্কুলে দেওয়া হয়েছে। যার জন্য ওর পড়াশোনাটা তেমন একটা এগোয়নি। আর ওর ১৩ বছর চলছে কিন্তু ওর আচরণটা ৫ বছর বাচ্চার মতোই আছে। তো আজকের মতো এখানে শেষ করছি। অন্য একদিন আমার জীবনের কাহিনীটা বলব, গল্পটা বলব। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।